আজকে মে দিবস ইতিমধ্যে এখানে কথা এসে গেছে। মে দিবসের ইতিহাস 1886 আমেরিকার হে মার্কেটে শ্রমিকদের লড়াই এবং সরকার শাসক তার অন্যতম হাতিয়ার তো পুলিশ, ফলে পুলিশের কিছু চরিত্র বুর্জোয়া রাষ্ট্রে থাকে। এই আমরা যেমন 31শে আগস্ট এখানে দেখেছিলাম কেমন করে বিনা প্ররোচনায় একটা সংঘর্ষের পরিবেশ তৈরি করেছিল, ঠিক একইভাবে হে মার্কেটে শ্রমিকদের শান্তিপূর্ণ যে বিক্ষোভ, পুলিশের এজেন্টরা সেখানে বিশৃঙ্খলা তৈরি করে, সেই সুযোগে গুলি চলে, শহীদ হয়। এটাও শুনেছেন 1889 থেকে, তারপর গোটা পৃথিবীতে সবাই এই মে দিবস পালন করছে। তো এখন আমরা আমাদের দেশে বা গোটা পৃথিবীতে 1886-তে লড়াই হয়েছিল 8 ঘন্টা কাজের দাবিতে, তার বেশি কাজ করব না। এবং এখন পৃথিবীতে আমরা এই 2025 সালে যখন মে দিবসে পালন করার সময় এসেছি, এখন 8 ঘন্টা বেশি শ্রমিক কর্মচারীদের কাজ করতে বাধ্য করা হচ্ছে। কারণ আমাদের দেশে একটা সময় পর, স্বাধীনতার পরে, সেই সময়কার পৃথিবীর বৈশিষ্ট্য অনুযায়ী রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র তৈরি করেছিল। সেই রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে সরকার পরিচালনা করত। কলে কারখানাতে, সরকারি কলে কারখানাতে বা অফিস আদালতে বা এমনকি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও যে সমস্ত শ্রমিক কর্মচারীরা কাজ করতেন, 8 ঘন্টা কাজের দাবির লড়াই আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশকে আন্তর্জাতিক যে নিয়ম কানুন সনদ, আন্তর্জাতিক শ্রম সংস্থার যে নির্দেশিকা, তা মানতে হয়। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, বিশেষ করে গত 30-32টা বছর ধরে নয়া উদারনীতির নাম করে গোটা দুনিয়া জুড়ে বেপরোয়া লুট চলছে, বেপরোয়া লুট। এবং এই লুটের ব্যবস্থা কায়েম করেছে দুনিয়াতে যে সমস্ত সরকারগুলো আছে, পুঁজিবাদী সরকারগুলো আছে, তারা এটাকে কায়েম করেছে। এবং এই যে এখন শ্রম আইনকে শিথিল করা হয়েছে, এই শুনলেন একটু আগে আমাদের বক্তারা বলেছেন যে নরেন্দ্র মোদীর সরকার নতুন শ্রম কোড লাগু করতে চাইছে। শ্রম কোড তৈরি করেছে তারা, এবং এই শ্রম কোডের মধ্য দিয়ে ভারতবর্ষের শ্রমিক কর্মচারীরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে তারা যে অধিকার আদায় করেছিল, দর কষাকষি করার অধিকার, মজুরি চাওয়ার অধিকার, বোনাসের অধিকার, মজুরি বাড়ানোর অধিকার, ইউনিয়ন করার অধিকার, এই সমস্ত অধিকারগুলোকে কেড়ে নেবার জন্য নতুন যে শ্রম কোড তৈরি হয়েছে, 29টা শ্রম আইন, যে শ্রম আইন ছিল শ্রমিকদের স্বার্থের অনুকূলে, সেই 29টা শ্রম আইনকে তারা বাতিল করে দিয়ে, এক জায়গায় জড়ো করে দিয়ে এখনো পর্যন্ত 4টে শ্রম আইনে সেটা পরিণত করতে চাইছে। ইতিমধ্যে 2019 সালে পাশ করানো একটা শ্রম আইন, যেটা মজুরি সংক্রান্ত শ্রম আইন, সেই শ্রম আইনকে তারা লাগু করে দিয়েছে। এবং আরো 3টে শ্রম কোড, শ্রম কোডের মধ্যে 3টে আইন, সেটাকে তারা যদি লাগু করতে পারে, এখনো গোটা দেশ জুড়ে শ্রমিকদের লড়াই আন্দোলনের ফলে সেটা তারা লাগু করতে পারেনি, কিন্তু সেটা যদি তারা লাগু করতে পারে, তাহলে আগামী দিনে সারা দেশের শুধু বেসরকারি কলকারখানাগুলো নয়, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক নয়, যাদের না আছে কোনো কাজের ঠিকানা, কাজের সময়, না আছে কোনো নির্দিষ্ট মজুরি, না আছে দর কষাকষি করার কোনো ক্ষমতা, দর কষাকষি করার কোনো আইনি অধিকার, না আছে কোনো সামাজিক সুরক্ষা, তাদের কথা ছেড়ে দিন। এমনকি দুর্গাপুর ইস্পাত কারখানায় যারা কাজ করে, রাষ্ট্রায়ত্ত কয়লা খাদানে যারা কাজ করে, বিএসএনএল এর অফিসে যারা কাজ করে, রেলে যারা কাজ করে, তৈল ক্ষেত্রে যারা কাজ করে, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে যারা কাজ করে,
ইউনিয়ন করাটা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াবে, দর কষাকষি করাটা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াবে, মজুরি বাড়ানোর জন্য যে লড়াই, সেই লড়াই অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। আর যে 8 ঘন্টা কাজের দাবি আন্তর্জাতিকভাবে লড়াইয়ের মধ্য দিয়ে স্বীকৃত হয়েছিল, সেই 8 ঘন্টা কাজের যে দাবি, সেই দাবি বাতিল হয়ে যাবে। শুনলেন একটু আগে আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমাদের দেশের সরকার চাইছে যে তাদের কাজের সময়টাকে বাড়িয়ে দিতে। আসলে সরকার জনগণের জন্য চলছে না, সবাই আমরা জানি। আজকে গোটা দেশে লুট চলছে। আমরা করোনার সময় দেখেছিলাম যে কল কারখানা বন্ধ, মানুষের কাজ চলে গেছে, লক্ষ লক্ষ মানুষ কাজ হারিয়েছে, কল কারখানা বন্ধ রয়েছে। তাহলে কল কারখানা বন্ধ, সেখানে শ্রমিকের গতর চুষে নেওয়ার কোন সুযোগ মালিকরা সেই সময় পায়নি। অথচ আমরা দেখেছি যে সেই সময় আমাদের দেশে আম্বানি আদানিদের সম্পত্তির পরিমাণ, মুনাফার পরিমাণ আরো বেড়ে গেছে। তাহলে কি করে বাড়লো? লুটের মধ্য দিয়ে। ভারত সরকার আজকে ঠিক করেছে এই টেলিফোন কোম্পানিকে জিওর কাছে, জিওর যে আক্রমণ, সেই আক্রমণের সামনে খুলে দেবে। সবাই আপনারা জানেন, আমরা সবাই মোবাইল ব্যবহার করি, হোয়াটসঅ্যাপ করি, বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা কাজ করি। তার জন্য যে উন্নত 4G 5G চলে এসেছে, যেখানে ইন্টারনেটের স্পিড অনেক বেশি, সেই 4G 5G বিএসএনএল ভারত সরকারের নিজের সন্তান, কিন্তু সেই 4G 5G যে সিম, সেই সিম আজকে বিএসএনএল পায় না, প্রাইভেট কোম্পানিগুলো পায়। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই টেলিকম থেকে প্রাইভেট কোম্পানিগুলো লুট করছে। আমরা দেখেছি যে আমাদের দেশের পেট্রোলিয়াম ক্ষেত্র, এই যে আমাদের দেশে তেলের বাজারের দাম বেড়ে যায়, আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমে, বিগত কয়েকটা মাস ধরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। অথচ আমাদের দেশে যে তেলের বাজারে আপনি চলে যান, পেট্রোল ডিজেলের দাম কমে না, গ্যাসের দাম কমে না। কেন কমে না? কারণ আমাদের দেশে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলোর পাশাপাশি এই সমস্ত বেসরকারি কর্পোরেট গুলোকে এই গ্যাস, তেল, এই সমস্ত ক্ষেত্রে আজকে ঢুকিয়ে দিয়েছে। আমি দীর্ঘক্ষণ আমার কথা বলবো না, কারণ আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে। আগামী দিনে ওরা চেষ্টা করছে আমাদের রাষ্ট্রায়ত্ত কয়লা খাদানকে বেসরকারি করে দেবে, আমাদের ইস্পাত কারখানাকে বেসরকারি করে দেবে, আমাদের এয়ারপোর্টকে ইতিমধ্যে বেসরকারি করে দিয়েছে 75 ভাগ, আমাদের দেশের বন্দর, সেই বন্দরকে 50 ভাগ বেসরকারি করে দিয়েছে। আমাদের ব্যাংক, 12টা ব্যাংক ছিল, এখন মার্চ করিয়ে 4টে ব্যাংকে দাঁড় করিয়ে দিয়েছে। আগামী দিনে সেই 4টে ব্যাংকে 2টো ব্যাংকে দাঁড় করাবে। আর রাষ্ট্রায়ত্ত সরকারি ব্যাংক, সেই তার সঙ্গে বিদেশি কর্পোরেট যে সমস্ত ব্যাংকগুলো, সেই ব্যাংকগুলোকে বাজারে নামিয়ে দিয়েছে। ইতিমধ্যে আমরা জানি যে রাষ্ট্রায়ত্ত বীমা কর্পোরেশন গুলো আছে, তাদের যে শেয়ার, সেই শেয়ার 50 ভাগের বেশি শেয়ার সেগুলোকে বাজারে বিক্রি করে দিয়েছে। তাহলে একটু আগে নিজে কথা বলছিলাম, কলকারখানা নেই, কলকারখানা বন্ধ। এবং বিগত 15টা বছর ধরে আমাদের দেশ আর আমাদের রাজ্যে নতুন করে কোনো কারখানা তৈরি হয়নি, নতুন করে কোনো শিল্প তৈরি হয়নি, কার্যত নতুন করে কোনো শ্রমিকের জায়গা তৈরি হয়নি। নতুন করে শ্রমিকের জায়গা তৈরি হয়নি মানে ওই বড় বড় হাঙররা তাদেরকে শুষে নেবার মতো প্রত্যক্ষ সুযোগ তাদের তৈরি হয়নি। তাহলে মুনাফার পাহাড় এইভাবে বাড়ছে, রাষ্ট্রায়ত্ত সম্পদকে লুট করছে, প্রাকৃতিক সম্পদকে লুট করছে, মানুষের গতরকে লুট করছে। আমি কেন বললাম মানুষের গতরকে লুট করছে? কারণ আমরা সবাই জানি আজকে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে আপনি রেলে চলে যান, রেলে যতজন শ্রমিক কর্মচারী কাজ করে, যারা স্থায়ী শ্রমিক, তাদের পাশে প্রতিদিন বেড়ে যাচ্ছে অস্থায়ী এবং ঠিকা শ্রমিক। আপনি চলে যান কয়লা খাদানে, সেখানে প্রতিদিন বেড়ে যাচ্ছে অস্থায়ী শ্রমিক। এই চলে যান বিএসএনএল এ, সেখানে স্থায়ী শ্রমিক কমছে, অসংগঠিত অস্থায়ী শ্রমিক, ঠিকা শ্রমিক, সেই শ্রমিক বাড়ছে। ভারতবর্ষের প্রতিটা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে আজকে এটা হলো স্বাভাবিক চিত্র, যে কাজগুলো স্থায়ী শ্রমিক কর্মচারীদেরকে দিয়ে করাতে হয়, যে কাজগুলো স্থায়ী শ্রমিক বাদ দিয়ে অন্য কাউকে করানোর কোনো উচিত নয়, আজকে সেই কাজগুলো 4 ভাগের 1 ভাগ মজুরি দিয়ে অস্থায়ী, ঠিকা এবং যাদের কোনো প্রশিক্ষণ নেই, সেই শ্রমিক কর্মচারীদেরকে দিয়ে করানো হচ্ছে। আপনারা যদি খবরের কাগজে দেখেন তাহলে দেখতে পাবেন
যে এই কয়েকটা বছরে সে আমার দুর্গাপুর ইস্পাত কারখানা হতে পারে, আমার কয়লা খাদান হতে পারে, রেল হতে পারে, অন্য যে কোনো জায়গা হতে পারে, যে সমস্ত দুর্ঘটনাগুলো ঘটে সেই দুর্ঘটনাগুলোর 90% যারা মারা যায় তাদের মধ্যে 90% তারা হলো স্থায়ী শ্রমিক নয়, তারা হলো ঠিকা শ্রমিক, তারা কন্ট্রাক্ট এজেন্সি শ্রমিক। আরে যে কাজটা বয়লারের সামনে দাঁড়িয়ে একজন প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিক যে কাজ করতে পারবে, একটা মেশিনের সামনে দাঁড়িয়ে একজন প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিক যে কাজটা করতে পারবে, কিন্তু নন ট্রেন যে কোনো কাজের তরিকা জানে না, মেশিন চালাতে জানে না, বয়লারের সামনে কোন নিরাপত্তাগুলো নিতে হয় জানে না, কয়লা খাদানে নামলে পরে কি ধরনের নিরাপত্তা নিতে হয় সেগুলো সে জানে না, তাহলে সেই দুর্ঘটনার শিকার হচ্ছে। তাহলে মুনাফা বাড়ছে কর্পোরেটদের, আদানি আম্বানিদের মুনাফা বাড়ছে, আর ক্ষতি হচ্ছে সাধারণ শ্রমিক কর্মচারীদের। তাদের মজুরি চলে যাচ্ছে, ব্যাপক ছাঁটাই হচ্ছে, কম মজুরিতে কাজ করতে হচ্ছে, নতুন করে কোনো রিক্রুটমেন্ট নেই, মানে বেকার যুবকদের কাজের কোনো জায়গা নেই। গোটা দেশে আজকে মোদী সরকারের নেতৃত্বে আরএসএস বিজেপি, আজকে আমাদের দেশের জনগণের সবচাইতে বিষাক্ত শক্তি যে আরএসএস, সে আজকে আম্বানি আদানিদের সঙ্গে মিলে গেছে। তাহলে একদিকে জনগণকে ভাগ করে দেওয়া, জনগণের আসল কথা কি? হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, যে কোনো ধর্মের মানুষ হতে পারে, যে কোনো ভাষার মানুষ হতে পারে, মানুষের জীবনের মূল প্রশ্ন কি? সে একটা কাজ পাবে কিনা, সে কাজ করে নির্দিষ্ট মজুরি পাবে কিনা। বাড়িতে যে বয়স্ক মানুষেরা আছেন, হিন্দু হতে পারে, হিন্দু পরিবার, মুসলমান পরিবার, বাঙালি হতে পারে, অবাঙালি হতে পারে, গ্রামে শহরে যে কোনো জায়গায় থাকতে পারে, তাদের এই মুহূর্তে বাড়িতে বয়স্ক মানুষদের চিন্তাটা কি? বয়স্ক মানুষদের চিন্তা, ঘরে ছেলে মেয়েটা কাজ পাবে কিনা। গরিব খেটে খাওয়া মধ্যবিত্ত পরিবারগুলো, নিম্নবিত্ত পরিবারগুলো, তাদের চিন্তা হলো যে জিনিসের দাম কমবে কিনা। এই যে আমরা বর্ধমান শহরের কার্জন গেটে দাঁড়িয়ে আছি, এই কার্জন গেট থেকে চলে যান বিসি রোড ধরে, একটা সময় বর্ধমানের মূল বাজার ছিল। আজকের এই বাজারগুলো, এই দোকানগুলোর অনেক দোকান আছে, প্রতিদিন যাদের বউনি হয় না। হ্যাঁ, এটা ঠিকই যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় নগরে বাজারে বাজার বদলে যায়। হ্যাঁ, এটা ঠিকই আমাদের এই বর্ধমান শহর আজকে জিটি রোডের উপর দাঁড়িয়ে আছে, তার কেনা বেচা। কিন্তু জিটি রোডের যে দোকানগুলো আছে, সেই দোকানগুলোতে কেনা বেচার খবর কি? বর্ধমান শহরের যারা একটু সম্পন্ন মানুষ, তারা বাজার করার জন্য চলে যান কলকাতা। গ্রামের দিকে যে সমস্ত মানুষের আগে ছিলেন, তারা আসতেন বর্ধমান শহরে। কিন্তু যে গরিব খেটে খাওয়া মানুষের রোজগার কমে যাচ্ছে, মজুরি কমে যাচ্ছে, কাজ চলে যাচ্ছে, বেকার যুবক নতুন করে কোনো কাজ পাচ্ছে না, সেখানে তার প্রত্যক্ষ প্রভাব পড়ছে এই বাজারে। তাহলে একদিকে মানুষের কাজ নেই, মানুষের কোনো রোজগার নেই, মানুষের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে, অথচ দেখা যাচ্ছে আম্বানি আদানিরা ফুলে ফেপে উঠছে। লুট, ওদিকে মোদী সরকার আম্বানি আদানির দালালি করছে, এদিকে পশ্চিমবাংলার সরকারও আম্বানি আদানিদের দালালি করছে। এই যে আমাদের পাশের জেলা বীরভূম জেলার দেউচা পাঁচামি, সেইখানেই রাজ্যের সরকার বলেছে তথাকথিত সে নাকি কয়লা শিল্প হবে। 91 সাল থেকে ভারতবর্ষের পার্লামেন্টে আলোচনা হচ্ছে যে দেউচা পাঁচামির মাটির তলায় যত নিচে সেই কয়লা আছে, সেই কয়লাটাকে তুলে তার যা খরচ পড়বে, সেই কয়লা বাজারে বিক্রি করে যে কোম্পানি করতে যাবে তার লাল বাতি জ্বলে যাবে, সবাই জানে। তাহলে কেন আদানিকে ডেকে আনছে? কেন 4500 আদিবাসী সংখ্যালঘু সাধারণ খেটে খাওয়া মানুষকে বেঘর করে দিয়ে, উচ্ছেদ করে দিয়ে কেন আজকে দেউচা পাঁচামি লুটের জায়গা তৈরি হচ্ছে? কারণ কয়লা তোলা না গেলেও কয়লার উপরে যে দামি পাথরের স্তর আছে, সেই দামি পাথরের স্তরের দিকে লোভীর মতো তাকিয়ে আছে আমাদের দেশের কর্পোরেটরা। তাহলে ওদিকে মোদী যদি গোটা দেশকে কর্পোরেটের লুট করার জন্য ব্যবস্থা করে দিয়ে থাকে, তাহলে কার্জনকে যে ভোটের বাজারে দাঁড়িয়ে তৃণমূল বিজেপিকে যতই গাল পারুক, আম্বানি আদানিদের লুটের ব্যবস্থা করার জন্য, তাদের লোভ পূরণ করার জন্য মোদী যে লাইনে চলছে, মমতা দেবীও সেই লাইনেই চলছে। দিল্লির আরএসএস বিজেপির সরকার যে লাইনে চলছে, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সেই লাইনেও চলছে। ওদিকে দিল্লির আরএসএস বিজেপির সরকার
কয়লা, লোহা, বন্দর, রেল, ব্যাংক, বিমা সবকিছুকে লুটের জন্য ছেড়ে দিতে চাইছে। আর এদিকে আমাদের পশ্চিমবাংলা সরকার, যার মালিক দুর্গাপুরের ডিপিএল, সেই ডিপিএল কে 3 ভাগে ভাগ করে দিয়ে তার অন্তর্জলি যাত্রার ব্যবস্থা করে দিয়েছে। দুর্গাপুরের ডিসিএল, দুর্গাপুর কেমিক্যাল কারখানা, রাজ্য সরকার তার মালিক, সেই কারখানার লালবাতি জ্বালিয়ে দিয়েছে। তাহলে এরা মুখে ভোটের বাজারে পরস্পরকে গালি পারবে, আবার জনগণকে ভাগ করার প্রশ্নে তারা আবার সব এক জায়গায় জড়ো হয়ে যাবে। গতকালকে আমরা কি দেখলাম? আরে ধর্ম মানুষ নিচে করবে, হিন্দু হলে মন্দিরে যাবে, মুসলমান হলে মসজিদে যাবে। হিন্দুর মন্দিরে যাওয়া কেউ রাস্তা আটকানো চলবে না, মুসলমানের মসজিদে যাওয়া ধর্মের নাম করে কারো রাস্তা আটকানো চলবে না। সরকারের দেখার দায়িত্ব সব ধর্মের মানুষেরা যাতে শান্তিতে তাদের ধর্ম পালন করতে পারে। ধর্মীয় আখড়া তৈরি করে দেওয়া সরকারের দায়িত্ব নয়। জনগণের পকেটের পয়সায় হিটকো সরকারি প্রতিষ্ঠান, সেই পয়সায় 250-300 কোটি টাকা খরচা করে গতকালকে ওই ঘটনা ঘটানো হলো দীঘাতে। তারপর কি বলেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী? যে প্রতিদিন ওই জায়গাটা, ওই মন্দিরকে দেখভাল করার দায়িত্ব পাবে কারা? না, ইস্কনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আরে জনগণের, তুমি মুখ্যমন্ত্রী, রাজ্যের সম্পত্তি বিক্রি করে সন্দেহজনক মানুষদের হাতে সেই সম্পত্তি তুলে যদি দাও, সেটা রাজ্যের পক্ষে দাঁড়াবে না। আমার কথাটা হলো এই যে আজকে এই মে দিবসের এই সময়, এই ছোড়ো সময়ে ঘটনাচক্রে প্রকৃতিটাও ছোড়ো, ঘটনাচক্রে গোটা দুনিয়াটাও ছোড়ো। একদিকে লাগামহীন যে শোষণ, বঞ্চনা, নিপীড়ন, লোভ চলছে কর্পোরেটের, আর দেশের সরকারগুলো সেই কর্পোরেটকে সাহায্য করছে লুট করার জন্য। অন্যদিকে গোটা দুনিয়া জুড়ে শ্রমজীবী মানুষের লড়াই কিন্তু গড়ে উঠছে। আমাদের দেশেও সেই লড়াই গড়ে উঠছে। লড়াই করে দেশের কৃষক সমাজ, মোদির তৈরি করা কৃষকদেরকে কর্পোরেটের বলি প্রদত্ত করার যে ষড়যন্ত্র, কৃষি আইনের বিরুদ্ধে কৃষক সমাজ লড়েছে। শ্রমিকেরা তার পাশে আমরা ছিলাম, দেশের মানুষ তার পাশে ছিল। ঠিক একইভাবে লেবার কোডের বিরুদ্ধে আগামী 20 তারিখে, আজকের এই মে মাসের 20 তারিখে সারা দেশে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি যে হরতালের ডাক দিয়েছে, এদেশের কৃষক সমাজ সহ সমস্ত খেটে খাওয়া মানুষ তারা নিশ্চয়ই সেই হরতালকে সহায়তা করবে, সাহায্য করবে। আজ যদি এই হরতাল করতে পারা না যায়, তাহলে আগামী দিনে শ্রমজীবী মানুষের কোনো অস্তিত্ব থাকবে না। সমস্ত অস্তিত্বকে তারা কেড়ে নিতে চাইছে। মে দিবসের লড়াই হয়েছিল 8 ঘন্টা কাজের দাবি, মে দিবসের লড়াই হয়েছিল উপযুক্ত মর্যাদা। তারপর দুনিয়ার অনেক কিছু বদল ঘটে গেছে। এই পৃথিবীটা 1886-তে দাঁড়িয়ে নেই, এই পৃথিবীর অনেক বদল হয়েছে। এর মাঝে পৃথিবী 2টো বিশ্বযুদ্ধ দেখেছে, এর মাঝে পৃথিবী রুশ বিপ্লব দেখেছে, চীন দেশের বিপ্লব দেখেছে, কিউবা দেখেছে, ভিয়েতনাম দেখেছে। আমাদের মতো দেশগুলোর অসংখ্য দেশের স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীন দেশ দেখেছে। আবার এর মধ্যেই পৃথিবী 91 সাল থেকে নয়া উদারনীতির নাম করে দুনিয়াকে শোষণ করে নেওয়ার, শ্রম সম্পর্ককে বদলে দেওয়ার, শ্রমজীবী মানুষের হাড় মাসকে নিংড়ে নেওয়ার যে নীতি বিগত 30-32 বছর ধরে গোটা দুনিয়া চলছে, এটাও যেমন পৃথিবী দেখেছে, পৃথিবী আবার এটাও দেখেছে সোভিয়েত ইউনিয়ন নেই আজকে। আজকে গোটা দুনিয়ায় আমেরিকার চোখে চোখ রেখে চীন লড়াই করছে। আমাদের মতো দেশগুলো যখন আমেরিকার যে শুল্ক যুদ্ধ, সারা দুনিয়ার ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পরে যখন সেই শুল্ক যুদ্ধ করে, আমাদের দেশের সরকার ভীরুতার আশ্রয় নেয়। আর আমরা দেখি এখনো পর্যন্ত চীন তার বিরুদ্ধে লড়াই করছে। তাহলে আমার কথাটা হলো এই, গোটা পৃথিবী জুড়ে ছোড়ো সময়, এই সময়ে একদিকে যারা লোলুপ দৃষ্টি নিয়ে সম্পদকে লুট করতে চায়, তারা যেমন সক্রিয় হবে, রাত গভীর অন্ধকার থেকে সেই সমস্ত সাপদেরা বেরিয়ে আসবে, বেরিয়ে আসছে। আর উল্টো দিকে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের যে লড়াই, সেই লড়াইও আগামী দিনে বাড়বে। এ লড়াই বাড়ছে, কলে কারখানায়, মহল্লায় মহল্লায় সে লড়াই বাড়ছে। এই যে আমরা যারা সিআইটিউ করি,
সিআইটিউ, কৃষক সভা, ক্ষেত মজুর সংগঠন শহরের বস্তিবাসীদেরকে নিয়ে 5টা মাস ধরে গোটা পশ্চিম বাংলার জমির আলের ধারে, শহরের বস্তিতে, কারখানার গেটে, শপের ফ্লোরে আমরা শ্রমজীবী মানুষের কথা শুনেছি। আমরা শ্রমজীবী মানুষকে লড়াইয়ের কথা আমরা বলেছি। 20 এপ্রিলের ঐতিহাসিক ব্রিগেড বাংলা দেখেছে। তাহলে মানুষ চাইছেন খেটে খাওয়া মানুষের লড়াই, আর এই খেটে খাওয়া মানুষের লড়াইকে ভাঙার জন্য আরএসএস, বিজেপি, তৃণমূল নতুন করে ষড়যন্ত্র করছে। ওইদিকে পহেলগাঁওয়ের ঘটনাকে, সরকারের অপতথ্যতাগুলোকে ঢাকার জন্য, হ্যাঁ এটা ঠিকই যে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এমন কোন বিবৃতি এখনো দেয়নি যেটাকে সাম্প্রদায়িক বিভাজনের সঙ্গে আমরা দেখতে পারি। কিন্তু সরকার যে কথাই বলুক না কেন, তলায় তলায় আরএসএস, বিজেপি জনগণের যারা শত্রু, জাতের নামে, ধর্মের নামে মানুষকে যারা ভাগ করতে চায়, আরে রাজনীতির লড়াই হবে ভাতের কথা বলে, রাজনীতির লড়াই হবে তার রোজগারের কথা বলে। কিন্তু ভাত আর রোজগারের লড়াইটাকে দুর্বল করে দিতে, ঠেকে দিতে, খেটে খাওয়া মানুষের ভাত আর রোজগারকে যারা লুট করে নিচ্ছে, তারা হিন্দু, মুসলমান, বাঙালি, বিহারি বিভাজন বিদ্বেষের পরিবেশ তৈরি করছে। তাহলে তার বিরুদ্ধে লড়াই লড়তে হবে। আমি আমার কথাকে শেষ করতে চাই যে বিভিন্ন জায়গায়, মাঠে ময়দানের লড়াইয়ে যখন আমরা মানুষের কাছে যাই, একটা সময় মানুষ বলতেন যে বামপন্থীদের কি হবে, আমাদের সমালোচনা করতেন। মানুষ অভিজ্ঞতায় বুঝেছে, 10.5 বছরের সারা ভারতবর্ষের মোদী শাসনের জামানায় তারা বুঝেছে যে লড়াই যদি না দিতে পারা যায়, ঐক্যবদ্ধ যদি না করা নিচেরা হতে পারে, জাতের নামে, ধর্মের নামে ভাগাভাগির ওদের যে খেলা, সেই খেলায় যদি আটকে যায়, তাহলে শুধু আমার বর্তমান জীবনটাই শেষ হবে তাই নয়, আমার ভবিষ্যৎ প্রজন্মটা শেষ হয়ে যাবে। অযোধ্যার মানুষ বুঝেছিলেন বলেই ফৈজাবাদ লোকসভা আসনে তারা বিজেপিকে গোহারা হারিয়ে দিয়েছেন। ভারতবর্ষের মানুষ বুঝেছিলেন বলেই 22 জানুয়ারি 2024-এ তথাকথিত মন্দির উদ্বোধনের পরেও ভারতীয় জনতা পার্টির 70-72টা আসনে তারা হেরে গেছে। তাই নতুন করে ষড়যন্ত্র তৈরি হচ্ছে। এখনো মানুষের চোখে ধুলো দিলেও সারা দেশ এবং এই রাজ্যে তৃণমূল আর বিজেপির দোকান আলাদা হতে পারে, কিন্তু ওরা সেই দোকানে যে মাল বিক্রি করে, নফরতের মাল, বিভাজন বিদ্বেষের মাল বিক্রি করে, সেই বিভাজন বিদ্বেষের মাল তৈরি হয় একই গোডাউনে। সেই গোডাউনটা হলো নাগপুরের আরএসএস এর হেডকোয়ার্টার থেকে। তাই তার বিরুদ্ধে মানুষ লড়াইয়ে আসছেন, আরো বেশি করে আসতে হবে। মানুষ অনেক সময় আমাদেরকে প্রশ্ন করেন যে বিজেপির একটা মুখ আছে, তৃণমূলের একটা মুখ আছে, তোমরা বামপন্থী, তোমাদের মুখ কি? আমরা বলি খেতে, খামারে, কলে, কারখানায় লড়াইয়ের মধ্য দিয়ে বামপন্থী আন্দোলনের নেতা তৈরি হয়, টেলিভিশন চ্যানেলে তৈরি হয় না। আমরা বলি কয়লা খাদানের কালি ঝুলি মেখে যে শ্রমিক খাদান থেকে উঠে আসে, সে লড়াইয়ের মুখ। ইস্পাত কারখানার বয়লারের হাজার হাজার ডিগ্রি যে তাপ, সেই তাপের সামনে দাঁড়িয়ে শরীরের সমস্ত জল, রক্তকে ঘামে নিংড়ে ঘাম করে দিয়ে যে শ্রমিক সম্পদ তৈরি করছে, সেই শ্রমিক আমাদের মুখ। আমরা বলি যে শ্রমিক টোটো চালায়, সকাল থেকে রাত্রি পর্যন্ত টোটো চালায়, শহরের কোথাও কোথাও জেলে গেলে পরে যাদেরকে তোলা দিতে হয়, আর সেই যন্ত্রণায় সেই টোটো শ্রমিক তার যন্ত্রণা থেকে বেরিয়ে এসে সেই শ্রমিক যখন প্রতিবাদ করবে, সে আমাদের মুখ। আমরা বলি স্টেশনে হকারি করে যে হকার শ্রমিক সারাদিন ধরে 50 টাকায় বিক্রি করতে পারে না, এক গভীর হতাশা নিয়ে স্টেশন থেকে বেরিয়ে আসে, আমরা তাকে বলি তোমার হতাশাকে তুমি অতিক্রম করে লড়াইয়ে রাস্তায় এসো, তুমি আমাদের মুখ। আমরা বলি যে ক্ষেত মজুরের 100 দিনের কাজ বন্ধ হয়ে আছে, 100 দিনের কাজের দাবিতে সেই ক্ষেত মজুর যখন লড়াই করে, আমরা বলি সেই ক্ষেত মজুর আমাদের মুখ। যে কৃষক ফসলের দাম পায় না, ফসলের দামের জন্য যে কৃষক লড়াইয়ের মাঠে আসবে, আমরা বলি তুমি আমাদের মুখ। যে বেকার যুবক কাজ পাচ্ছে না, হতাশার জালে প্রতিদিন আবদ্ধ হয়ে যাচ্ছে, অসংখ্য হাতছানিতে তাকে
তার জীবনের মূল রাস্তা থেকে সরিয়ে দিচ্ছে। আমরা তাদের বলি, হতাশার মৃত্যুকে জয় করে লড়াইয়ের ময়দানে এসো। তুমি আমাদের মুখ। যে বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলের ছাত্ররা লেখাপড়া করবে, কি হবে তার সামনে ভবিষ্যৎ কেউ জানে না। দিল্লির সরকার আর রাজ্যের সরকার গোটা শিক্ষা ব্যবস্থাটাকে জাহান্নামে পাঠানোর চেষ্টা করছে। গরিব নিম্নবিত্ত ঘরের ছেলেদের আর লেখাপড়ার সুযোগ থাকবে না। সেই ছাত্রছাত্রীরা, তোমরা যারা লড়াইয়ের ময়দানে আসবে, তোমরা আমাদের মুখ। লড়াইয়ের ময়দান থেকে বামপন্থী আন্দোলনের মুখ তৈরি হয়। আমরা এখানে যারা আছি, আমি নিশ্চিত যদি কাউকে প্রশ্ন করা হয় 1886-তে হে মার্কেটে যারা শহীদ হয়েছিলেন, যারা আহত হয়েছিলেন, আপনারা কি কেউ তাদের নাম বলতে পারবেন? অনেকেই নাম বলতে পারবেন না, কিন্তু সেই লড়াইটা মনে রেখেছেন। মে দিবসকে মনে রেখেছেন, 1 মেকে মনে রেখেছেন। আর যারা মুখের কথা বলে আসল সমস্যা থেকে, সিস্টেমের সমস্যা, সেই সমস্যাকে যারা আড়াল করতে চায়, সিস্টেমের ভাঙার জন্য যে লড়াইকে তারা দুর্বল করার জন্যই এই সমস্ত বিভ্রান্তিগুলো ছড়ায়। তাই আজকের এই ঘোর অন্ধকারে দেশকে বাঁচাতে, শিল্পকে বাঁচাতে, কৃষিকে বাঁচাতে, অর্থনীতিকে বাঁচাতে, খেটে খাওয়া মানুষের অস্তিত্বকে বাঁচাতে আজকের মে দিবসের এটাই দেখা উচিত, ঐক্যবদ্ধ লড়াই। বিভাজনকারীদের বিরুদ্ধে লড়াই, নফরতকারীদের বিরুদ্ধে লড়াই, লুটেরাদের বিরুদ্ধে লড়াই, এই সমস্ত গণশত্রুদের বিরুদ্ধে খেটে খাওয়া সমস্ত মানুষের ঐক্যের আহ্বানই জানাচ্ছে 2025 সালের 1 মে দিবসে ভারতবর্ষের সমস্ত বামপন্থী ট্রেড ইউনিয়নগুলি। এখানে যারা আমার চেয়ে বয়সে বড়, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে, বাকিদের অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, শ্রমিক ঐক্য জিন্দাবাদ, দুনিয়ার মতো এক।